ক্লাসিফিকেশন অফ দ্য বেদস অর্থাৎ বেদের শ্রেণী বিভাগ। আজকে আমি এইটা নিয়ে আলোচনা করব। বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4 বেদের মধ্যে ঋগ্বেদটা হলো প্রাচীন এবং প্রধান একে বলা হয়। ব্যাসদেব চতুর্বেদের বিভাগকর্তা বলে তার নাম বেদব্যাস। তিনি হলেন ঋষি কৃষ্ণ দ্বৈপায়ন। বেদের 4টি অংশ রয়েছে: মন্ত্র সংহিতা, নাম্বার 2 ব্রাহ্মণ, নাম্বার 3 আরণ্যক, আর অবশেষে 4 নম্বর যেটা সেটা হলো উপনিষদ। আরণ্যক ব্রাহ্মণের অন্তিম অংশ এবং আরণ্যকের অন্তিম অংশ হলো উপনিষদ। উপনিষদ হচ্ছে বেদের একদম সর্বশেষ অংশ। ব্রাহ্মণের যে অংশ অরণ্যে বসবাসকালে সুগভীর এবং তত্ত্বানুসন্ধান সহকারে পাঠ্য, তার নাম হয়েছে আরণ্যক। সুতরাং যখন তারা অরণ্যে বসবাসকালে যেগুলো আলোচনা করতো সেটাই হয়েছে আরণ্যক। আবার মতভেদে বলা হচ্ছে মন্ত্র ও ব্রাহ্মণ ভাগের সারাংশ অরণ্যে বসবাসকারী ঋষিদের দ্বারা আলোচিত হওয়ায় আরণ্যক নাম হয়েছে। মানে অরণ্যে সে সময় যখন তারা বসবাস করছিল, যে সকল বিষয়গুলো তারা আলোচনা করত সেই সকল বিষয়গুলো আলোচিত হতো বলে সেটাই হয়েছে আরণ্যক। বেদের প্রাচীন বিভাগ হলো মন্ত্র আর ব্রাহ্মণ। মন্ত্রই বেদের মূল ভাগ। মন্ত্র বিভিন্নভাবে বেদে আলোচিত হয়েছে। ব্রাহ্মণ তার উপব্যাখ্যান। আরণ্যক উপনিষদ ব্রাহ্মণের অন্তর্গত, অর্থাৎ ব্রাহ্মণ অংশের 2টো বিভাগ রয়েছে। মন্ত্রে তত্ত্ব ও সাধনার যে ব্যঞ্জনা আছে তাকে পরিস্ফুট করা হয়েছে ব্রাহ্মণে। সুতরাং মন্ত্রের কথা বলা হচ্ছে পরিষ্কারভাবে ব্রাহ্মণে। আমি এখানে এটা এইভাবে বলছি, পরে আরও ক্লিপ করে ছোট্ট করে বলে দেবো আরও সুন্দরভাবে। এটা আমি জাস্ট এটা প্রথমে যে ইন্ট্রোডাকশান যেটা হচ্ছে, সূচনা যেটা, আমি সেটাতে আমি টোটালটা বলবো, তারপরে আমি সুন্দর করে গুছিয়ে বলবো পার্ট করে। ব্রাহ্মণ ভাগ এক হিসাবে মন্ত্রভাগের ব্যাখ্যা বিশেষ। সুতরাং ব্রাহ্মণে সেখানে মন্ত্রের অনেক কিছু বলা হচ্ছে। বেদজ্ঞ ব্রাহ্মণের দ্বারা অথিত মন্ত্রগুলো ব্যাখ্যা হয়েছিল বলেই তার নাম ব্রাহ্মণ হয়েছে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা গেল ব্রাহ্মণের দ্বারা গঠিত হয়েছিল বলে, এবং সেখানে অনেক মন্ত্র রচিত হয়েছে, সেইগুলো হচ্ছে সেটা হচ্ছে ব্রাহ্মণ। বেদের নানাবিধ আলোচনা, বিভিন্ন যাগযজ্ঞের কথা এবং সেখানে বিনিয়োগ করা এবং বিভিন্ন রকম বিবরণ দেওয়া, মন্ত্রের যেখানে যাগযজ্ঞ সেখানে বিনিয়োগ করা হচ্ছে, অর্থাৎ নানা বিষয়ের যে উপাখ্যান সেটা ব্রাহ্মণে উল্লিখিত হয়েছে। আবার সংহিতায় দেখা যাচ্ছে মন্ত্র এবং ব্রাহ্মণে রয়েছে তার অর্থ ও ব্যবহার। বেদের মন্ত্রের সঙ্গে ক্রিয়াকাণ্ডের ঘনিষ্ঠ যোগ রয়েছে। এই ক্রিয়াকাণ্ডের দিকটা সুস্পষ্ট এবং সুশৃঙ্খল করে তোলাই হলো ব্রাহ্মণের উদ্দেশ্য। সুতরাং ব্রাহ্মণের যেটা উদ্দেশ্য হবে সেটা হচ্ছে সেটাকে কার্যকরী, মন্ত্রগুলোকে সুশৃঙ্খল সুস্পষ্টভাবে এবং কার্যকরীভাবে করে তোলাই হলো ব্রাহ্মণের উদ্দেশ্য। বেদের মন্ত্রাংশের নামই হয়েছে সংহিতা। মন্ত্রই বেদের মূল কাঠামো। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বেদ যে রচিত হয়েছে সেখানে কিন্তু মন্ত্রগুলো রয়েছে এবং সেগুলোকে রূপ দিতে হবে। মন্ত্র বা সংহিতা বলতে বেদের সূক্ত, স্তব, স্তুতি, আশীর্বচন, প্রার্থনা এবং যজ্ঞ সংশ্লিষ্ট বিভিন্ন রকম সব কিছু বোঝাচ্ছে। ব্রাহ্মণের কাজ হলো মন্ত্রের প্রয়োগ এবং তাৎপর্য বিচার করা, ব্যাখ্যা করা। আর সংহিতা হিসাবে বেদের মন্ত্রগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই চতুর্বেদের কথা বলা হয়েছে। কিন্তু বেদকে আবার ত্রয়ীও বলা হয়। এই বিভাগ অনুযায়ী বেদকে ঋগ, যজু এবং সাম এই 3টি ভাগে ভাগ করা হচ্ছে। এই বিভাগ কারোর মনে করেন যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করেছে যে অথর্ববেদ যেহেতু বেদত্রয়ের বহির্ভূত, তাই তাকে বেদ বলা চলে না। সুতরাং অথর্ববেদকে অনেক সময় বেদের বাইরে করে দেওয়া হচ্ছে। যদিও এটা একটা মতান্তর, কিন্তু এটা ঠিকঠাক নয়, তবুও এটা দর্শনে এই বিষয়টা নিয়ে আলোচিত হয়েছে। আসলে অথর্ববেদে যজ্ঞে ব্যবহৃত হয় না বলে তাকে ত্রয়ীর মধ্যে গণ্য করা হচ্ছে না। যেহেতু এখানে যাগযজ্ঞ সম্পর্কে কিছু বলা নেই, তাই অথর্ববেদকে এখানে ত্রয়ীর মধ্যে গণ্য করা হচ্ছে না। এর দ্বারা অথর্ববেদের অবেদত্ব প্রমাণিত হয় না, কেননা সেটা বেদের মধ্যেই রচিত রয়েছে এবং বেদব্যাস তিনি বেদকে এইভাবে ভাগ করেছিলেন।
অথর্ববেদ ঋগ্বেদের পরিপূরক, এটাও বলা হচ্ছে। বেদেই উল্লিখিত আছে যে অথর্ববেদ বেদেরই অন্তর্ভুক্ত। সুতরাং বেদেতেই লেখা রয়েছে, যেহেতু অথর্ববেদ বেদেরই অন্তর্ভুক্ত, তাহলে এখানে তো যারা এইভাবে বাদ দিয়ে দিচ্ছে তাদের কথা কিন্তু কখনো মানা যাচ্ছে না। এবারে চতুর্বেদের ভাষ্যকার সায়নাচার্য ঋগ্বেদ ভাষ্যে আপস্তবকৃত যে যজ্ঞ পরিভাষার এই যে বাক্যটা উদ্ধৃত করেছেন, মন্ত্র রোর্বেদ নামধেয়ং, এর অর্থ হলো মন্ত্র ও ব্রাহ্মণের নাম বেদ। সুতরাং মন্ত্র এবং ব্রাহ্মণ সেটাই হচ্ছে বেদ, মন্ত্র থাকবে এবং ব্রাহ্মণ থাকবে, সেটাই বেদ। আবার মীমাংসা সূত্রেও আছে বেদের দুটো অংশ, মন্ত্র ও ব্রাহ্মণ। যে অংশে মন্ত্র নয় সেই অংশ, অর্থাৎ যেখানে ব্রাহ্মণের যেখানে অংশ রয়েছে সেখানে মন্ত্র রয়েছে। আবার মন্ত্রাংশের অপর নাম হলো সংহিতা, কারণ এই অংশে মন্ত্রগুলোর সংহিতা বা সংগৃহীত, সংহিতাতেও এখানে রয়েছে মন্ত্র। সুতরাং বেদ দেখা যাচ্ছে মন্ত্র দিয়েই কিন্তু রচিত হয়েছে। বেদ মন্ত্র 3 প্রকার রয়েছে, সাম, ঋক ও যজু। যজ্ঞে হোতা, উদ্গাতা, অধৈর্য, এই 3 ধরনের পুরোহিত বেদ মন্ত্র উচ্চারণ করতেন। আর মন্ত্র নিত্য পাদক্ষরযুক্ত ও ছন্দবদ্ধ হলে সেটা হবে ঋক। সুতরাং ঋকের মন্ত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে ছন্দ দিয়ে করা রয়েছে এবং সুন্দরভাবে সেগুলো যে পদ্যের আকারে লেখা রয়েছে, সেটাই হচ্ছে ঋগ্বেদ। এক কথায় যদি বলা হয়, ঋক পদ্য, যজু গদ্য আর সাম বেদে গানের কথা উল্লেখ করা হয়েছে। ঋকেই সুখ দিয়ে, সাম দিয়ে রচিত হয়। বেদ হচ্ছে অপুরুষেয়, বেদ মানব রচিত নয়। বেদ ঈশ্বর নিঃসৃত হওয়াতে অনাদি এবং অনন্ত ঋষিরা বেদের কর্তা যে বলা হবে সেটা কিন্তু নয়, যেহেতু ঈশ্বর কর্তৃক বেদ সৃষ্টি হয়েছে। তারা মন্ত্রের ঈশ্বর, যারা মুনি ঋষি রয়েছে তারা স্রেফ কেবলমাত্র দ্রষ্টা মাত্র, এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কেবলমাত্র দ্রষ্টা মাত্র। বেদ একমাত্র মন্ত্রগুলো যেগুলো রয়েছে বেদ ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়েছে, এবং বেদের যে মন্ত্র রয়েছে সেগুলো সব ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়েছে। মন থেকে রচিত হচ্ছে বলে সেটা হচ্ছে মন্ত্র। যাই হোক, কর্ম ও তার অনুষ্ঠান উপযোগী উপকরণ দ্রব্যাদি এবং অনুষ্ঠানের ফলদাত্রী দেবতার মনন জন্মায়, তাকে মন্ত্র বলা হচ্ছে। আমরা যখন পূজা পাঠ করি, বিভিন্ন রকম কর্মক্রিয়া করি, এইগুলো কিন্তু সেগুলো সবই কিন্তু বেদের মধ্যে উল্লিখিত হয়েছে। এটা তো আমি প্রথমে ইন্ট্রোডাকশানে বললাম। এবারে আমি যদি এটাকে গুছিয়ে বলি ছোট ছোট করে, তাহলে মন্ত্র যেটা রয়েছে, মন্ত্র বা সংহিতার অংশ যেটা রয়েছে, এই অংশে বিভিন্ন দেবদেবীর স্তুতি, মন্ত্র, প্রার্থনা সংকলিত রয়েছে। এটা বেদের প্রধান এবং প্রাচীনতম অংশ। মন্ত্রগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ঋক যেখানে স্তুতি গান করা হচ্ছে, সেখানে হচ্ছে দেবদেবীর স্তব প্রশংসা করা হচ্ছে। আর সাম গান, সেখানে দেবদেবীর আবার স্তুতি গান করা হচ্ছে। যজুতে দেখা হচ্ছে যজ্ঞের সময় যেসব মন্ত্র পাঠ করা হয় সেখানে তার সব উল্লেখ রয়েছে। আর অথর্ব, সেখানে অনেক কিছু রয়েছে, জাদু বিদ্যা, অর্থাৎ যে আমাদের যে জাগতিক কল্যাণ, তারপরে কিভাবে আমাদের অমঙ্গল দূরীকরণ হবে, কিভাবে দেশের উপকার হবে, সেই রকম ধরনের বিভিন্ন বিষয় রয়েছে অথর্ববেদে। এবারে ব্রাহ্মণ অংশে কী করা হচ্ছে, মন্ত্রগুলোর ব্যাখ্যা, প্রয়োগবিধি এবং যজ্ঞের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই অংশটা গদ্যে লেখা হয়েছে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ব্রাহ্মণে বিভিন্ন মন্ত্র রয়েছে এবং সেগুলো গদ্যে লেখা রয়েছে। আবার ফের এবার আরণ্যক অংশে কী বলা হচ্ছে, এটি ব্রাহ্মণ এবং উপনিষদের মধ্যবর্তী অংশ। অরণ্যে যখন তারা ছিল এই সময় এই সকল বিষয়গুলো আলোচনা হয়েছে, পঠন করা হয়েছে, তাই এটা হচ্ছে প্রতীকী যজ্ঞের ব্যাখ্যা, যোগ ও ধ্যান সম্পর্কে আলোচিত হয়েছে। আর উপনিষদ যেটা হচ্ছে, এটা বেদের সর্বশেষ অংশ, যা বেদান্ত নামেও পরিচিত হচ্ছে। এখানে ব্রহ্ম, আত্মা, পরকাল, মোক্ষ, এখানে গভীর দার্শনিক তত্ত্বের আলোচনা হয়েছে। সুতরাং বেদের এবার বৈশিষ্ট্যটা হচ্ছে অপৌরুষেয়তা। বেদ মানুষ কর্তৃক সৃষ্টি হয়নি, এগুলো ঈশ্বরের বাণী বলে মনে করা হচ্ছে। সুতরাং বেদ কখনোই মানুষের দ্বারা সৃষ্ট নয়, এটা হচ্ছে ঈশ্বরের বাণী, তাই এর নাম হচ্ছে শ্রুতি। যেহেতু এগুলো শুনে শুনে সব কিছু লেখা হয়েছে, তাই এটা হচ্ছে শ্রুতি। আর এর প্রাচীনতাও রয়েছে। বেদ বিশ্বের প্রাচীনতম লিখিত যে ধর্মগ্রন্থগুলোর মধ্যে সেটা অন্যতম। আর ঐতিহ্য এবং ধারাবাহিকতা এর মধ্যে নিহিত রয়েছে। এখানে আচার অনুষ্ঠান, বেদের বিভিন্ন যজ্ঞ, নৈতিকতার বর্ণনা করা হয়েছে, যা হাজার হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতিতে এই বেদের নিয়ম বাগুলি
প্রচলিত হয়ে আসছে। আর এটা বেদ হলো জ্ঞানের ভাণ্ডার। বেদ শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, এটা বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, আয়ুর্বেদ এবং দর্শনেরও এক বিশাল ভাণ্ডার। এটাকে ধর্মীয় এবং এর ধর্মীয় এবং দার্শনিক গুরুত্ব আমি যদি উপসংহারে বলতে যাই তাহলে বলতে হবে যে বেদ ভারতীয় দর্শনে ধর্ম ও সংস্কৃতিতে গভীরভাবে প্রভাব বিস্তার করে আছে। হিন্দু ধর্মের মূল স্তম্ভগুলোর মধ্যে বেদের উপর ভিত্তি করে গঠিত। সুতরাং হিন্দু ধর্মটা যে বেদের উপর দাঁড়িয়ে রয়েছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।